করব, সেখানে আমি হিরো আলমকেও সাপোর্ট করেছি। সো তাও আমি যাইনি। সো আমার পার্সোনালিটিটাই জানি কেন জানি খালেদ একটু এই টাইপের, এটা মাহিবাইও জানে। আপনি যেহেতু কথাটা তুললেন সেইটা খুবই ইন্টারেস্টিং যে আপনি আসলে হিরো আলমকে সাপোর্ট করে দিলেন এবং হিরো আলমকে বিভিন্নভাবে সামনে নিয়ে আসলেন এবং পুরো ইলেকশনটাকে একটা, আমি যদি বলি যে এটাকে একটা প্রায় ফার্স আপনি বানায় দিলেন। এটা কি আপনি মানে এটাকে আপনি একটা মানে আপনি এখন এটাকে আসলে কিভাবে দেখেন, মানে হাউ ইজ দ্যাট? না, জিনিসটা আসলে এরকম ছিল না। জিনিসটা ছিল আপনারা হয়তো হিরো আলমকে বলছেন, যে হিরো আলমের ওই কোয়ালিটিটা দেখেন যে আওয়ামী লীগের কাছে বিক্রি হয় নাই হিরো আলম। হিরো আলমকে আপনি তার বেড়ে ওঠা বা তার পার্সোনালিটি দেখে যথেষ্ট আপনি প্রশ্ন করতেই পারেন, কিন্তু কিছু কিছু জায়গায় আমি যখন দেখেছি যে আওয়ামী লীগের কোটি টাকার কাছেও বিক্রি হয় না বা সাহসের সাথে যেভাবে ফেস করেছে, বাংলাদেশে অনেক স্ট্যাবলিশ রাজনীতিবিদদের চেয়েও তাকে আমার ওই জায়গাটা আমাকে অনেক টাচ করেছে। ওকে, আপনি হয়তো তার অ্যাপিয়ারেন্স, তার যোগ্য না অ্যাপিয়ারেন্স না, কিন্তু উনি আবার বগুড়ায় গিয়ে লেখাপড়ার প্রসঙ্গ তুলে আবার বিএনপি নেতাকে প্রশ্ন করে, মানে যেখানে আমি কিন্তু একটা কথা বলি, তার রাজনৈতিক মেধা, তার ক্যারেক্টারিস্টিক, এইটা কথা বলছি না, বাট আমি ওই সময় দেখেছি হি হ্যাড অ্যান অপশন টু বি বট বাই আওয়ামী লীগ, উইচ হি ডিডন্ট অ্যাভেইল, সে ওইটা করে নাই। সো ওই জায়গাটার কথা বলছি। ওনার পার্সোনালিটির কোনো ফ্যান আমি না, বা আমি ওইটা বলছি না ও পরে কি করছে নামে মামলা, ওইটা ওনার পার্সোনালিটি। বাট ওইটা করার কারণটা বা সাপোর্ট করার কারণটা ছিল যে আওয়ামী লীগ এমনি পলিটিক্সটাকে অনেক কোয়েশ্চেনেবল করে দিয়েছে, এবং আরাফাত যত পাকনা পাকনা কথা বলতেন ওই সময়, আই এম সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, বাট লাইক তাত্ত্বিক কথাবার্তা বলতেন। তো আমি চিন্তা করছিলাম যে উনি ভোট চুরি করে এমনি চলে যাবে, তো রাদার এখানে একটু এনজয়মেন্ট বা একটু এন্টারটেইনিং কিছু যদি এবং কেমন ছিল এটা, এবং এটা কেমন ছিল ফাইনালি? আমি না তো হিরো আলম তো একদম জাতিসংঘে চলে গিয়েছিল। ওকে, এই পর্যন্ত চলে গেছে। আমি মাহি ভাইকে দিয়ে একটা প্রশ্ন শুরু করতে চাই, যেটার উত্তর আসলে আমরা একটু পার্থের কাছেও একটু আশা করবো। এটা কমন প্রশ্ন আপনাদের দুজনের জন্য। সেটি হচ্ছে যে এরকম পাকিস্তান একটা ভালো উদাহরণ না, মানে পাকিস্তান তো অনেক রকম ঝামেলার মধ্যে দিয়ে গিয়েছে, সংবিধান হইতে দেরি হয়েছে, বহুবার বহু সামরিক শাসন হচ্ছে, কিন্তু ইমরান খান কিন্তু মুসলিম লীগ আর পিপলস পার্টির প্রাধান্য খর্ব করে তেহরিকে ইনসাফকে পাকিস্তানে একটা বড় দল করতে পারছেন আর কি। এটাতে নিয়ে বাংলাদেশে আওয়ামী লীগ ও বিএনপির বাইরে বিকল্প কোনো দল রাজনৈতিকভাবে সেভাবে বড় হওয়ার একটা সম্ভাবনা কি আপনারা দেখেন? তবে এখানের মধ্যে একটু কথা একটু বইলা রাখা ভালো, যে পাকিস্তানের ব্যাপারটা তো হচ্ছে যে ওরা জানি কেমনি করে বলে 3A মনে হয়, যে আলেম, আর্মি, আরেকটা জানি যে ওরকম আর্মি, বিশেষ করে আর্মি যারা ব্যাক করে তারা একটা বড় দলের মধ্যে এটা আসলে পরিণত হয়। আপনারা এরকম কোনো কিছু দেখেন কিনা? এই সরকারের মধ্যে এখন যারা আছেন, আমরা শুনতেছি নতুন দল হবে, সেটাও সেরকম দেখেন কিনা? মাহি ভাইকে আগে শুনি, তারপর আমরা পার্থকে শুনবো এই ব্যাপারে। জি, থ্যাংক ইউ। আমি পাকিস্তানের বিষয়টা আসছি, কিন্তু এর আগে পার্থ অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলছি, আমি 30 সেকেন্ডে শেষ করবো। একটা হচ্ছে কি, যে জিনিসটা বলেছে আপনি, যেটা পার্থের সঙ্গে বলেন যে অনেকে বলে যে ফার্স্ট ফ্যামিলির সাথে তার সম্পর্ক ছিল। আসলে কি খালেদ ভাই, আমি তো আজকে একটু কুড বি আ লিটল ডেঞ্জারাস, বিকজ আমি ওই একেবারেই খোলা মন নিয়ে কথা বলছি তো আজকে, এবং খোলা মন নিয়ে বলবো, তবু আমি চেষ্টা করবো যে যতদূর পর্যন্ত পাবলিক ডোমেইনে বলা যায় সেগুলি আমি বলছি। কিন্তু সত্যি কথা বলতে, আজকের আপনার এই টকশোটা যদি আমার আর পার্থর মাঝে মাঝে রাত্রেবেলা কিন্তু অনেক গভীর রাত পর্যন্ত আলোচনা হয়, সেই আলোচনা যদি আপনি আপনার রেকর্ডে করতে পারতেন, তাহলে সেটা যে কি হতো আমি জানি না আসলে। হ্যাঁ, বিকজ সেখানে আমাদের সত্যিকারের সত্যানুসন্ধান, আমাদের মনের কথা, আমরা আসলে কি চাই সেগুলো জানে। পার্থ বারবার যে বলছে যে মাহি ভাই জানে, ইট ইজ কারেক্ট। আমি জানি পার্থকে, এটা কিন্তু সত্য যে পার্থর তার নিজের দিক থেকে বলেন, তার শ্বশুরবাড়ির দিক থেকে বলেন, এই সব ফ্যামিলির সাথে পরিচয় রয়েছে, এবং এই পরিচয়টা কিন্তু সে অস্বীকার করতে পারে না। তার এই পরিচয়ের ভিতর দিয়ে তাকে যে রাজনীতিটা করতে হয়েছে, তাকে কি ফেস করতে হয়, এটা কিন্তু মানুষ জানে না। পিপল ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট। এটাকে ফেস করে কিন্তু পার্থ বারবার রাজনীতি করেছে, প্রতিবাদ করেছে, মুখর হয়েছে প্রতিবাদে, আবার তারপর তার পরিবার, তার ঘর, তার শ্বশুরবাড়ি সামাল দিতে হয়েছে। ইট ইজ এ চ্যালেঞ্জিং জব। সমালোচনা না করে সত্যিকারের বাস্তবে দেখা, বাট এট দ্য সেম টাইম লেট মি সে দিস, রাইট? পার্থ যেমন বলছে মাহি ভাই জানে, আমি বলি পার্থ ভাই অনেক কিছু জানে। হ্যাঁ, যে মাহি ভাইকে কেন 2018 সালে নির্বাচন করতে হয়েছে, আমি নিজের কথা বলেছি। হ্যাঁ, এবং কোন পরিস্থিতি আমাকে মোকাবেলা করতে হয়েছে, নির্বাচনের সাথে সাথে কিভাবে মাহি ভাই আওয়ামী লীগ সরকারের চাপের মধ্যে পড়েছে, কি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। আমি এগুলো বলি না আজকে, তাহলে বললে মনে হবে যে আমি নিজেকে বলার চেষ্টা করছি আমার কোনো উপায় ছিল না। আমার অবশ্যই উপায় ছিল, আমার সাহসিকতা দেখা দরকার ছিল, সেটা বলছি। এই জন্য আমি ভুল স্বীকার করেছি। এবং আপনি দেখেন, আপনি এভাবে দেখতেই পারেন যে সমস্ত দোষ গত 54 বছরের বাংলাদেশের রাজনীতির সমস্ত রাজনীতিবিদদের কারো কোনো দোষ নাই, সমস্ত দোষ শুধুমাত্র মাহি চৌধুরী। তার থেকে স্বীকার করবে, এভাবে আপনি দেখতেই পারেন বিষয়টাকে, যে যদি কেউ স্বীকার করে নাই, তাদের ভুল স্বীকার করার কিছু ছিল না। যা ভুল রাজনীতিতে হয়েছে, মাহি চৌধুরী হয়েছে কিন্তু আল্লাহর রহমতে হাতে রক্তের দাগ। 30 সেকেন্ড, আল্লাহর রহমতে মানুষ কিন্তু আমার মনে হয় যে আমার বক্তব্য আপনার না, তেহরিকে ইনসাফ এখন আজকে এসে তেহরিকে ইনসাফ এটি রাজনৈতিক ভিত্তির উপর দাঁড়িয়েছে, জনভিত্তির উপর দাঁড়িয়েছে। তেহরিকে ইনসাফ প্রথমে যখন তারা রাষ্ট্র ক্ষমতা এসেছিল নির্বাচনের মাধ্যমে, তখন তাদের জনভিত্তির চাইতে সেনাবাহিনীর ভিত্তি অনেক বেশি ছিল। সেনাবাহিনীর ভিত্তির উপর দাঁড়িয়ে
বাংলাদেশ এরকম হয়েছে, আমাদের এরশাদ সাহেবের দল তৈরি হয়েছে সেনাবাহিনীর এখনকার সময় এই মুহূর্তে বাংলাদেশের, আমি যেটাকে আমরা প্রজন্ম কি বলে, জন আকাঙ্ক্ষা, বিপ্লব চেতনা এগুলি না বলে আমি বলি এখন একটা প্রজন্ম আকাঙ্ক্ষার জন্ম হয়েছে, এবং এই প্রজন্ম আকাঙ্ক্ষায় আমরা অনেকেই এই 24-এর গণ অভ্যুত্থানের প্রজন্ম আকাঙ্ক্ষার সাথে কানেক্ট করতে পারছি না, অনেকেই পাচ্ছি না, বড় বড় রাজনৈতিক দলগুলো পাচ্ছে না, এবং এটা না পারার ফলাফল কিন্তু শুভ হবে না। এটাও কিন্তু আমার সাথে পার্সোনাল অনেক আলোচনা হয়েছে। আজকে বিএনপি অনেক বড় রাজনৈতিক দল, এই অভ্যুত্থানের মাধ্যমে বিএনপির জন্য কিন্তু একটা বিশাল ইতিহাস সৃষ্টি করার সুযোগ সৃষ্টি হয়েছে, আর সেই ইতিহাস বিএনপি সৃষ্টি করবে কিনা, কানেক্ট করবে কিনা, বিএনপির রাজনীতি নির্ভর করবে। আজকে জামাতের সামনে একটি সুযোগ সৃষ্টি হয়েছে, জামাত তার সেই জায়গাটায় দাঁড়িয়ে আজকে নিজেকে ব্যাখ্যা করবে কিনা, 71-এর সাথে কানেক্ট করতে পারবে কিনা। অতএব আমি মনে করি এখানে আজকের বাংলাদেশের যেই বাস্তবতা, এই বাস্তবতায় যে প্রজন্ম আকাঙ্ক্ষা, এই প্রজন্ম আকাঙ্ক্ষার বাইরে যাওয়ার কোনো সুযোগ কারো নাই, সেনাবাহিনীরও নাই। অতএব এখানে প্রজন্ম আকাঙ্ক্ষার মাধ্যমে বাংলাদেশে যে পরিবর্তন আসার, সেই পরিবর্তন চলে আসছে। উই আর প্রবাবলি সাম অফ আস ইন এ ডিনায়াল। এই ডিনায়াল থেকে বেরিয়ে এসে এটাকে গ্রহণ করে, ভুল স্বীকার করে সামনের দিকে এগিয়ে যাওয়া ছাড়া আমাদের কারোরই মানে সামনে কোনো রাস্তা খোলা নেই। আমরা একটু জনাব আদালির রহমান পার্থের কাছে শুনবো। জনাব আদালির রহমান পার্থ, আপনি একটু বলবেন কিনা যে এই সময় আপনি এটা কিভাবে দেখেন, তেহরিকে ইনসাফ, এবং আপনি পুরোটা জানেন সেটা। আমরা একটু মনে করে দিতে চাই যে চ্যানেল 24 আমাদের যে অনুষ্ঠানটা দেখাচ্ছিল, আমরা চ্যানেল 24-কে তাদের টপ অফ দ্য আওয়ার নিউজের জন্য তারা চলে যাবে, কিন্তু আমরা আরেকটু বেশি সময়, হয়তো 2-1 মিনিট বেশি সময় আপনাদের সঙ্গে থাকবো। আমি আগে সেই জন্য ঘোষণা দিয়ে রাখলাম চ্যানেল 24-কে সেটা যাওয়া। আমি জনাব আদালির রহমান পার্থ, আপনাদের সঙ্গে কথা বলা, বিশেষ করে আপনার সঙ্গে কথা বলা তো সবসময় আমার জন্য খুবই আনন্দদায়ক। আপনার সাথে কিছু আনন্দ শেয়ারও করতে চাই। মাহি ভাই এখানে আছেন, তো আনন্দ আরো একটু বাড়লো। জনাব ইউনিটি স্ট্রেংথ, উনি আমাদের একজন দর্শক, উনার নাম ইউনিটি স্ট্রেংথ। উনি আমাকে বলেছেন যে খালেদ, তুই আমার সামনে আসতে পারবি, তোকে আপ্যায়ন করতে চাই। ইন্টারেস্টিং। জনাব আদালির রহমান পার্থ, আমরা একটু পাকিস্তানের তেহরিকে ইনসাফ এবং এটি একটু শুনতে চাইছিলাম। আপনি এমন একটা মানুষের আগে আর্মিটা বাদ দিয়ে আপনার আগে বুঝতে হবে ইমরান খানকে। ইমরান খান যখন জেমিমার সাথে ডিভোর্স হয়, সেই সেটেলমেন্টের 5 না 6,000 কোটি রুপি উনি নেননি। আপনার দ্য ডিফারেন্স বিটুইন ইমরান খান এন্ড তেন্ডুলকার ইজ, তেন্ডুলকার তার ফেমকে ইউজ করছেন নুডলসের অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য, আর ইমরান খান হ্যাজ রিয়েলাইজড ইট দ্যাট দিস ইজ ফর দ্য বেটারমেন্ট অফ দ্য পিপল। আল্লাহ তাআলা যে আপনাকে একটা ফেম দেয়, আপনাকে যে টাকা দেয়, আপনি টাকা দিয়ে মদের দোকানও করতে পারেন, মাদ্রাসাও করতে পারেন, স্কুলও করতে পারেন, ওষুধের ফ্যাক্টরিও করতে পারেন। সো ইমরান খান ইজ এ পারসন হু রিয়েলাইজড, এবং তার প্রত্যেক কথায় আল্লাহর কথা, আমি যেটা বিশ্বাস করি, আমি আমার জায়গা থেকে বলছি, হয়তো এই কথা অনেকে বলছেন যে আল্লাহর কথা, নবীর কথা, রাসূলের কথা, খলিফাদের কথা, ওনার যে লাইফস্টাইল, উনি, এবং আমি মনে করি এটা একটা স্পিরিচুয়ালিটি আসে, এখানে একটা ডিভাইন ব্যাপার আসে, যার কারণে ইমরান খান এই মুহূর্তে, যদি আপনি পৃথিবীতে মানে অরিজিনালি প্রাইম মিনিস্টার আর লিডারদের কথা বলেন না, এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি যদি আপনি ধরেন, তাহলে ইমরান খান। এবং সবাইকে মিলিয়ে যদি আপনি রাজনৈতিক নেতা যদি হিমালয় হয়, তার চেয়েও 10 ফিট উপরে ইমরান খান। সো ইমরান খানের ব্যাপারটা পাকিস্তানের প্রাইম মিনিস্টার হোক আর না হোক, টু সাম পিপল সে জিন্নার চেয়ে উপরে উঠে গেছে। সো দ্য স্যাক্রিফাইস হি মেড, দ্য ফাইটিং হি ডিড, and he's not very political, দেখেন ওর কোনো সেকেন্ড ম্যানের নাম কিন্তু আপনি জানেন না। সো ইনস্টিটিউশন কিন্তু সে বানাতে পারে নাই। তেহরিক ইনসাফের চেয়ে বড় সে, অনেকে ইমরান খানকে চিনে, তেহরিক ইনসাফকে চিনে না। সো আপনি যদি টিপিক্যাল পলিটিশিয়ানের কথা বলেন, তাহলে কোনো ওই সংগঠন উনি বানাতে পারেননি, কিন্তু ওনার পার্সোনালিটি সো লার্জার দ্যান লাইফ। উনি যেভাবে একটা ধরনের লাইফস্টাইল থেকে, উনি ওনার মার নামে হসপিটাল থেকে আরম্ভ করে, এবং শওকত খান, এবং উনি ওনার জীবন, ওনার নিজেকে যেভাবে পরিবর্তন করে আসছে, এবং উনি যেভাবে ইসলামকে, ইউনাইটেড নেশনে ইসলামকে, জঙ্গি ডেফিনেশনকে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম that lives in our heart, এবং when you say something about that, it touches the heart. Well, when ওনার এই কথা touched the billions of Muslims, millions all over the world, so he became a global leader. So ইমরান খানকে পাকিস্তানের প্রাইম মিনিস্টার হতে পারলো, আর্মি সাপোর্ট করলো, জেলে থাকলো, না বেরোলো, আমার মনে হয় ইমরান খানের জন্য জাস্টিস হবে। জনাব আদালির রহমান পার্থ, এটা মানে দুটি প্রশ্ন। একটা হচ্ছে যে বাংলাদেশে আপনি ইমরান খানের যেরকম ব্যক্তিত্বের কথা বললেন, এরকম একটা ব্যক্তিত্বের অভাব কি দেখেন, যে এরকম একজন নাই বাংলাদেশে? আর একটা অভাবের তো ব্যাপার না, এরকম তো দুই হচ্ছে যে ইমরান খান গণতন্ত্রের কথা বলে আসলে ভিতরে ভিতরে পাকিস্তানের আর্মির সাথে শার্ট করেই আসলে ক্ষমতা এসেছেন, এই ব্যাপারটাও কি আসলে আমাদের না? পাকিস্তান, শুনেন আমি আপনাকে একটা কথা বলি, পাকিস্তানের ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হি ইজ আ পলিটিশিয়ান। পাকিস্তানের রাজনীতিতে আর্মি অনেক স্ট্রং, যেই আসে আর্মি সাপোর্ট নিয়ে আসে, বাট আর্মি তো উইল নট পিক আপ এনি টম, ডিক এন্ড হ্যারি। যখন নওয়াজ শরীফ আর বেনজির ভুট্টো পপুলারিটি অনেক পড়ে যাচ্ছিল, পাকিস্তান
পাকিস্তান ওয়াজ নোওয়্যার, এবং অ্যাকচুয়ালি পাকিস্তানের মতো করাপ্টেড কান্ট্রি রিয়েলাইজ দ্যাট এখানে করাপশন থামতে হবে, তখন দে সাপোর্টেড ইমরান খান। ইমরান খান প্রথম নির্বাচনে একটা সিট পেয়েছে, তারপর 2টা নির্বাচন করেনি, তারপর 30টা পেয়েছে, তারপর উনি ক্ষমতায় আসছে বা ব্যাকড বাই আর্মি বা হোয়াট এভার হয়েছে। কারণ আমি মনে করি ইমরান খান ইজ লার্জার দ্যান লাইফ। আপনি আমি বলতে পারেন বিগ ফ্যান অফ ইমরান খান, নো আদার ওয়ে যে কেন হব না, বাট আমি মনে করি লিডারশিপের উপরে অন্য জায়গায় পরিষ্কার। জনাব আদিলুর রহমান পার্থ, এইটি আপনাকে দিয়ে আমি প্রশ্নটি শুরু করতে চাই, তারপর আমি মাহিবের কাছে এই ব্যাপারে জানতে চাই, আপনার টেকটা আমরা একটু শুনতে চাই যে বাংলাদেশ সরকার যখন, আমরা যেটি নিয়ে আসলে পোল করেছিলাম যে বাংলাদেশ সরকার যখন শেখ হাসিনা পাসপোর্ট বাতিল করলো, তখন আমরা খবর পেলাম ভারতের শেখ হাসিনার অবস্থানের সুযোগ আরো বৃদ্ধি করা হয়েছে। এ থেকে ভারত আসলে কি বার্তা দিতে চাইলো? হোয়াট ইজ ইউর টেক? পার্থ, আমরা আপনাকে আগে শুনে তারপর আমরা জনাব মাহিকে শুনবো। না, আপনি জানি কি বললেন, আমাদের সেক্রেটারি কি বলেছে যে আমাদের কোনো কমেন্টস নাই। প্রতিক্রিয়ায় আমাদের পররাষ্ট্র উপদেষ্টা জনাব মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, এক ধরনের অসহমত প্রকাশ করেছেন উনি। উনার কোটটা হচ্ছে আমরা কি করতে পারি। I mean, that is so sad যে আমাদের এক্সিকিউটিভরা, ব্যুরোক্র্যাটসরা এইভাবে এই জবাবগুলি দেয় যে আমরা কি করতে পারি, যে আমরা হেরে গেলাম। ইটস ভেরি স্যাড। হ্যাঁ, ইটস ভেরি স্যাড। এনিওয়েজ, তো না, ভারত তো অফকোর্স